আজকের ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে সপ্তম শ্রেণীর পদার্থের সুলুক সন্ধান এই শিখন অভিজ্ঞতার প্রথম পিআই নিয়ে আলোচনা করব। প্রথম পিআইটি হচ্ছে 04.07.03.01। এই পিআইটি অনুশীলন বইয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেশনে রয়েছে। পারদর্শিতার নির্দেশকে বলা হয়েছে প্রথম পিআইয়ে ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর অংশ বা উপাদানসমূহ চিহ্নিত করছে। এই পিআইয়ের আন্ডারে যে লেভেলগুলো দেওয়া আছে বা মাত্রা, সেই মাত্রাটা হলো চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর মূল অংশ বা উপাদানসমূহ চিহ্নিত করছে। এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে, পরমাণু কী কী উপাদান দিয়ে তৈরি তা উল্লেখ করেছে। শিক্ষার্থী যখন পরমাণুর উপাদানগুলো উল্লেখ করতে পারবে তখন শিক্ষার্থী পাবে চতুর্ভুজ। এরপর দ্বিতীয় পারদর্শিতার নির্দেশকের মাত্রা বৃত্ত। এক্ষেত্রে উল্লেখ রয়েছে ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর অংশ বা উপাদানসমূহের বৈশিষ্ট্য চিহ্নিত করছে। এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যাবে, এক্ষেত্রে পরমাণুর ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যার অনুপাত নিজেদের তৈরি মডেলে প্রদর্শন করছে। অর্থাৎ শিক্ষার্থী এখানে মডেল তৈরি করবে এবং সেই মডেল থেকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যার অনুপাত নির্ণয় করতে পারবে। পারদর্শিতার নির্দেশকের মাত্রা ত্রিভুজের ক্ষেত্রে উল্লেখ করেছে যে ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর অংশ বা উপাদানসমূহের বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে। এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যাবে, নিজেদের পরমাণুর মডেল বর্ণনা করছে এবং ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করেছে। এটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেশনে রয়েছে। এক্ষেত্রে প্রথমে যেটা আসবে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম পরমাণু। যেহেতু এখানে বলা হয়েছে যে পরমাণু কী কী উপাদান দিয়ে তৈরি, তাহলে প্রথমে জানতে হবে যে পরমাণু কি, এবং এই যে পরমাণু, সেই পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। এরপরে বলা হয়েছে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এখন এই যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, সেটি কি? ইলেকট্রন বিন্যাস হলো কোনো পরমাণুতে ইলেকট্রনের সজ্জা। ইলেকট্রন বিন্যাসের চারদিকে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই কক্ষপথগুলোকেই বলা হয় শক্তিস্তর বা প্রধান কক্ষপথ। এখন প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যেখানে n = 1, 2, 3, 4 ইত্যাদি। এখন এই সূত্র অনুসারে আমরা এই যে প্রধান শক্তিস্তর, সেই প্রধান শক্তিস্তরগুলোকে আমরা কে, এল, এম, এন এগুলো দ্বারা চিহ্নিত করতে পারি। এখন কে শক্তিস্তরের জন্য যদি আমরা n = 1 ধরি, তাহলে কে শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন থাকবে। যেহেতু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বলা হয়েছে 2n², তাহলে n এর জায়গাতে যদি আমরা 1 বসিয়ে দিই, তাহলে কে শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টি। সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টি, কিন্তু সর্বনিম্ন তোমার একটিও থাকতে পারে। কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন যেহেতু 2টি, 3টি কিন্তু কখনোই থাকবে না। অর্থাৎ কে শক্তি স্তরে সর্বোচ্চ থাকবে 2টি। এল শক্তি স্তরের জন্য n = 2। এক্ষেত্রে এল শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n²। এখানে যদি আমরা মান বসিয়ে দিই n এর মান, তাহলে 8টি হবে। অর্থাৎ এই যে এল শক্তি স্তর, সেই এল শক্তি স্তর কিন্তু দ্বিতীয় কক্ষপথ। অর্থাৎ প্রথম শক্তিস্তর যেটা ছিল সেটা কে শক্তিস্তর, সেটাতে 2টি, আর এল শক্তিস্তরে দ্বিতীয় শক্তিস্তর, সেটাতে 8টি ইলেকট্রন থাকবে। সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, সর্বনিম্ন 8-এর নিচে থাকতে পারে, কিন্তু 8-এর বেশি হবে না। এরপরে বলা হয়েছে এম শক্তিস্তরের জন্য, অর্থাৎ তৃতীয় শক্তিস্তর। এক্ষেত্রে n = 3। এই যে n = 3 বোঝানো হচ্ছে, এখানে কিন্তু এগুলো শক্তিস্তরের কথা বলা হয়েছে। অতএব এম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n²। এখানে মান বসিয়ে দিলে হবে 18টি। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 18টি। এন শক্তি স্তরের জন্য n = 4, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে, মান বসিয়ে দিলে হবে 32টি।
এখন পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যার অনুপাত আসলে কি সেটা আমরা বুঝতে চেষ্টা করি। আমরা জানি পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে। আবার পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান অথবা বেশি থাকতে পারে। এখন এখানে নমুনা কয়েকটি পরমাণুর নাম দিয়েছি এখানে, যে ম্যাগনেসিয়াম পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের অনুপাত কি। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে এই যে তুমি মডেল তৈরি করলে সেটা ম্যাগনেসিয়াম বলো অথবা তুমি সোনা দিতে পারো বা লোহা দিতে পারো, এগুলোর ক্ষেত্রে তুমি যেই মডেলটা বানাবে সেই মডেল থেকেই তোমাকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের অনুপাত বের করতে হবে। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 12। তাহলে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যাও 12, কারণ আমরা জানি প্রোটন সংখ্যা মানেই পারমাণবিক সংখ্যা। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হবে 12। আবার ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা 24, কারণ আমরা জানি যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা 12, নিউট্রন সংখ্যাও 12, অর্থাৎ 24। এখান থেকে কিন্তু আমরা নিউট্রন সংখ্যাটা বের করতে পারবো, অর্থাৎ ভর সংখ্যা থেকে যখন আমরা প্রোটন সংখ্যাটাকে বিয়োগ করব তখন বের হবে নিউট্রন সংখ্যা, অর্থাৎ নিউট্রন সংখ্যা হবে 12। তাহলে যেহেতু আমাদের এখানে অনুপাত বের করতে বলা হয়েছে, তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের অনুপাত হবে 12:12:12, অর্থাৎ 1:1:1। অনুরূপভাবে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে যদি আমরা বলি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যার অনুপাত, তাহলে সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা আমরা জানি 11, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 11 এবং প্রোটন সংখ্যা 11। আবার সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 23, কারণ পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 23, কারণ এখানে তোমার রয়েছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা যদি আমরা বের করতে যাই তাহলে ভর সংখ্যা থেকে আমাদের প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যাটা পাবো। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যার অনুপাত হবে 11:11:12, অর্থাৎ এই 11কে দিয়ে কিন্তু আমাদের 3টা যদি আমরা ভাগ দিই তাহলে দেখা যাবে 1:1:1.09। এবার এই যে তোমাদের যে সেশন রয়েছে সেই সেশনে বলা হয়েছে তোমাদের দলের পরমাণুর মডেল তৈরি করতে গিয়ে কী কী ব্যবহার করেছো নিচের ছকে লিখে ফেলো। পাশে তোমাদের বানানো পরমাণুর মডেলের ছবিও এঁকে দিতে ভুলো না, অর্থাৎ যে পরমাণুর মডেলটা তৈরি করবে সেই পরমাণুর মডেলটাও দেখাবে এবং পাশে তোমরা সেই মডেলের একটা ছবি অঙ্কন করবে। তোমাদের বানানো মডেলের পরমাণুর ইলেকট্রন কয়টি কক্ষপথে সাজানো আছে আর তার পারমাণবিক ভর কত তাও নিচে লিখে রাখো। এখানে তোমরা যে পরমাণু মডেলটা তৈরি করবে সেক্ষেত্রে কি কি উপকরণ লাগবে, কাগজ, আটা রয়েছে সেই আটার মণ্ড, তারপর মাটি, দিয়াশলাই কাঠি, সুতা, আঠা। এক্ষেত্রে আমি নিয়েছি ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12। নিরপেক্ষ যদি কোনো মৌল থাকে তাহলে সেই মৌলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৌলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কে সেলে অর্থাৎ প্রথম শক্তি স্তরে রয়েছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তর এল সেখানে রয়েছে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তর এম সেখানে রয়েছে 2টি ইলেকট্রন। এভাবে তোমরা একটা মডেল তৈরি করবে। মডেল তৈরি করে কয়টি কক্ষপথ রয়েছে সেই কক্ষপথের সংখ্যাটাও তোমরা উল্লেখ করবে। তাহলে এখানে 2 আর 2, তার মানে এখানে কিন্তু কক্ষপথের সংখ্যা রয়েছে 3টি। এবং এই যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর, সেই ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24.31। এখন এই মডেলটা তুমি তৈরি করলে, মডেলটা যখন তুমি তৈরি করবে তখন তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং আমরা এও জানি যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন হচ্ছে তোমার চার্জবিহীন। এখন প্রোটন এবং নিউট্রনকে তুমি আলাদা আলাদা কালার সেখানে ব্যবহার করবে। এখানে আমি লিখেছি যে বৃত্তের কেন্দ্রে লাল মাটি হলো প্রোটন আর হলুদটা হলো নিউট্রন, এবং বাইরে যেটা দেখানো হচ্ছে নীল রঙের সেটা হলো ইলেকট্রন।
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন হচ্ছে পরমাণুর স্থায়ী মূল কণিকা। এখন আমরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের বলা হয়েছে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের নিজেদের পরমাণু মডেলটা তোমরা বর্ণনা করেছো এবং ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের বৈশিষ্ট্যগুলো অবশ্যই ব্যাখ্যা করতে হবে। তাহলে ইলেকট্রনের বৈশিষ্ট্য বলি, পরমাণুর স্থায়ী মূল কণিকা সমূহের মধ্যে ক্ষুদ্রতম হলো ইলেকট্রন। এর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় 1/1836 অংশ এবং এর প্রকৃত ভর 9.1085 গুণন 10⁻⁻28, অর্থাৎ এই যে 9.1085 ভাগ তোমার 10⁻8, কিন্তু যখন উপরে যাবে তখন তোমাকে গুণ দিয়ে ইনভার্স দিতে হবে, অর্থাৎ এই যে 10⁻28 বোঝানো হচ্ছে এটা কিন্তু ইনভার্স, অর্থাৎ খুবই ছোট সংখ্যা। ইলেকট্রন একটি একক ঋণাত্মক বিদ্যুৎধর্মী কণা, কারণ আমরা জানি যে ইলেকট্রন কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত এবং এই যে ইলেকট্রন এর চার্জ হচ্ছে -1.6 গুণন 10⁻⁻19 কুলম, অর্থাৎ এই যে চার্জ, সেই চার্জের এককটাকে বলা হয় কুলম। এরপর বলা হয়েছে তেজস্ক্রিয় মৌল থেকে নিঃসৃত বিটারশ্মি ইলেকট্রন এবং এই ইলেকট্রনকে E- দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের বৈশিষ্ট্য, প্রোটনের আপেক্ষিক ভর 1 একক প্রায় হাইড্রোজেনের ভরের সমান, অর্থাৎ 1.00575। প্রোটনের প্রকৃত ভর 1.672 গুণন 10⁻⁻24 গ্রাম। প্রোটন একক ধনাত্মক চার্জযুক্ত এবং এর প্রকৃত চার্জ +1.6 গুণন 10⁻⁻19 কুলম। প্রোটন নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে, কারণ আমরা জানি যে একটা পরমাণুর গঠন যখন আমরা দেখেছি তখন দেখেছি যে এই পরমাণুর কেন্দ্রে কিন্তু থাকে তোমার প্রোটন আর নিউট্রন, তাই প্রোটন নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে। প্রোটনকে পি অথবা হাইড্রোজেন প্লাস দ্বারা প্রকাশ করা হয়। এরপর বলা হচ্ছে নিউট্রনের বৈশিষ্ট্য। নিউট্রনের ভর প্রায় প্রোটনের ভরের সমান, অর্থাৎ 1.675 গুণন 10⁻⁻24 গ্রাম। এটি ইলেকট্রনের ভরের 1839 গুণ বেশি, কারণ এই যে প্রোটন আর নিউট্রন, সেই প্রোটন আর নিউট্রনের ভর কিন্তু খুবই কাছাকাছি। এটি কোনো চার্জ বহন করে না, কারণ আমরা ইতিমধ্যে জানি যে নিউট্রন চার্জ নিরপেক্ষ। নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করে। প্রোটন ও নিউট্রনের মোট ভরই হচ্ছে পরমাণুর ভর, একে N দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে পিআই 04.07.03.01 এই পিআইয়ের অধীনে তোমাদের মডেল অথবা প্রজেক্ট তৈরি করতে বলা হলে নমুনা প্রশ্ন হিসেবে দিয়েছি যে শ্রেণীর সকল শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন পরমাণুর মডেল তৈরি করো এবং পরমাণুগুলো ধাতু না অধাতু তা চিহ্নিত করো। এই ক্ষেত্রে তোমার বিষয়বস্তু লিখতে হবে, এটা দলীয় প্রজেক্ট বা মডেল। বিষয়বস্তু হচ্ছে পরমাণুর মডেল তৈরি করে ধাতু ও অধাতু চিহ্নিত করা। প্রয়োজনীয় উপকরণ কি লাগবে? ককশিট, কটন বা মার্কার, কাটা কম্পাস, কাগজ, কলম, স্কেল, অনুশীলন বই, অনুসন্ধান পাঠ বই এবং এই কাজের ধারা, অর্থাৎ এই মডেলটা তৈরি করতে গিয়ে আসলে তোমাদের কিভাবে এই মডেলটা তৈরি করতে হবে। প্রথমে আমরা সবাই কয়েকটি ছোট দলে ভাগ হয়ে যাব। প্রত্যেক দলে একটি করে পরমাণুর গঠন অথবা আকার বা পরমাণু মডেল তৈরি করার সিদ্ধান্ত নিই। এরপর কাটা কম্পাসের সাহায্যে ককশিটের উপর বৃত্তের কেন্দ্রের সাপেক্ষে বিভিন্ন ব্যাসার্ধের কয়েকটি শক্তিস্তর আঁকি। কটন বারের তুলাতে মার্কার দ্বারা লাল রং করে ইলেকট্রনের জন্য, অর্থাৎ এই যে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সেটা আলাদা আলাদা আমরা মার্কারের কালি ব্যবহার করব। বৃত্তের কেন্দ্রে সবুজ ও হলুদ রঙের কটন তুলা সেট করি এবং কেন্দ্রের চারদিকে বৃত্তের কক্ষপথে লাল রঙের কটন তুলা সেট করি। এখন এই যে মডেল বা প্রজেক্টটা ছিল সেটা আমি এখানে নমুনা একটা পরমাণু নিয়েছি নিয়ন। সেই নিয়নের প্রকৃতি কেমন, অর্থাৎ ধাতু না অধাতু। তাহলে আমরা জানি যে নিয়নের পারমাণবিক সংখ্যা 10। ইতিমধ্যে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসও জেনে গিয়েছি। তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে।
অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? 10টি। আমরা ডান পাশে যদি লক্ষ্য করি নিয়নের গঠনটা, তাহলে দেখতে পাবো যে পরমাণুর কেন্দ্রে দেখানো হয়েছে প্রোটন এবং নিউট্রনকে। অর্থাৎ আমরা জানি যে পরমাণুর কেন্দ্র মানেই হচ্ছে তোমার নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসে রয়েছে প্রোটন এবং নিউট্রন। প্রোটনকে দেখানো হয়েছে এখানে কালো রং দ্বারা এবং নিউট্রনকে দেখানো হয়েছে সাদা কালার দ্বারা। এবং চারপাশে যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোকে বলা হয়েছে এক একটা কক্ষপথ বা শক্তি স্তর, এবং সেখানে রয়েছে ইলেকট্রনগুলো। এখন আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে বুঝতে পারবো যে এই যে নিয়ন মৌলটি, সেই নিয়ন মৌলটি ধাতু না অধাতু। তাহলে সর্বশেষ কক্ষপথে রয়েছে 8টি ইলেকট্রন। আমরা ইতোমধ্যে জানি যে যে সকল পরমাণু সর্বশেষ কক্ষপথে একটি, 2টি বা 3টি ইলেকট্রন থাকে, তারা খুব সহজে সেই ইলেকট্রনগুলো ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। আর যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 7টি, 6টি, 7টি, 5টি ইলেকট্রন থাকে, তারা 3টি, 2টি এবং 1টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। অর্থাৎ যে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় ধাতু। তাহলে এটা আমরা করি যে নিয়নের সর্বশেষ কক্ষপথে কিন্তু রয়েছে 8টি ইলেকট্রন, এবং আমরা এও জানি যে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথ 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তারা ইলেকট্রন গ্রহণও করতে পারে না, আবার ত্যাগও করতে পারে না। এই ক্ষেত্রে এদেরকে ধাতু বা অধাতু কোনোটাই বলা যায় না, এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হই।